তো ইমেজ অফ এ স্ট্রেট লাইন একটু বড় প্রবলেম হয়ে যায়, এমসিকিউটা একটু বড় হয়ে যায়। ব্যাপারটা আসলে কিছু না, তোমরা এইভাবে যদি ভাবো যে কোনো প্লেনের রেসপেক্টে যখন আমরা স্ট্রেট লাইনের ইমেজের কথা বলছি, তখন সেই স্ট্রেট লাইনটা এই প্লেনটাকে কি করবে না কোথাও কোথাও মিট করবে, কোথাও না কোথাও মিট করবে। তো এই স্ট্রেট লাইনটা তোমার দেওয়া আছে, আমরা এই স্ট্রেট লাইনটার ইমেজ বের করতে চাই, এই ব্যাপারটা। তো দুটো ম্যাটার, একটা হচ্ছে যে এখানে কোথায় মিট করছে, আর একটা হচ্ছে যে এই পয়েন্টটার ইমেজ যদি আমরা বের করি, তাহলে এই পয়েন্টের ইমেজ এটা যদি পেয়ে যাই, আর স্ট্রেট লাইনটা আমাদের প্লেনে কোথায় মিট করছে, স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে গেছে সেটাকে আমি ধরে নিতে পারি এর উপরে কোথাও। তো কোথায় মিট করেছে তার উপরে পয়েন্ট ধরে নিয়ে প্লেনে বসে দিলে মিট করা পয়েন্টটা পেয়ে যাবো, মিটিং পয়েন্টটা পেয়ে যাবো। আর আমাদের ওই পয়েন্টটার ইমেজ যদি এখানে পেয়ে যাও, যে পয়েন্টে পাস করেছে, তাহলে এই দুটোর কানেক্টিং যে স্ট্রেট লাইন সেটাই হয়ে যাবে আমাদের ইমেজ অফ দ্য স্ট্রেট লাইন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা প্রবলেম বলো আমাকে একটু, মানে স্ট্রেট লাইনটা বলো আর প্লেনটা বলো। এমসিকিউ এরকম দেখতে পেলাম না, বড় হবে বলে দেয়নি। বড় ঘোষণা প্রতিদিন বই 6 টাকা না কত টাকা আছে আমি জানি, আমার কাছে বইটা নেই এই বই। Sir, x minus 1 by 3 equal to y minus 3 by 5 equal to z minus 4 by 2. আর প্লেনটা হচ্ছে 2x minus y plus z plus 3 equal to 0 plus 3. ওকে, তো স্ট্রেট লাইনটা আমাদের পাস করেছে 1 3 4 পয়েন্ট, এটা আমি কি দিয়ে দিলাম 1 3 4। এই স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্ট আমরা আর দিয়ে ধরে নিচ্ছি, সেই পয়েন্টটা কত হবে 1 প্লাস 3r, 3 প্লাস 5r, 4 প্লাস 2r। তো এই পয়েন্টটা আমি ধরে নিচ্ছি এখানে আছে, প্লেনে আছে। তাহলে এই পয়েন্টটা যদি প্লেনে থাকে, এই পয়েন্টটা প্লেনে থাকলে আমাদের কি হবে 2 into 1 plus 3r minus of 3 plus 5r plus 4 plus 2r plus 3 equal to 0। তাহলে 3 দুগুণে 6, 6 minus 5 r, r plus 2r 3r, 2 2 minus 3 minus 1 minus 1 আর 7 মানে 6, তাহলে ওদিকে গেলে মাইনাস 6, আর এর মানটা হচ্ছে -2। আর এর মান -2 মানে এই পয়েন্টটা তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কত না -2 বসালে এখানে -6 প্লাস 1 মানে -5, -10 প্লাস 3 মানে -7, 2 দিয়ে 4 মানে এটা হচ্ছে 0। তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টটা পেলাম। এবারে তোমাদের তো মেথড জানা আছে যে এই পয়েন্টটার ইমেজ আমরা বের করব, ইমেজ বের করা জানি। এই পয়েন্ট দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন কনসিডার করব যেটা কিনা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তো প্লেনের উপরে পারপেন্ডিকুলার হলে কি হবে না, প্লেনের উপর পারপেন্ডিকুলার মানে আমাদের স্ট্রেট লাইনটা হয়ে যাবে x - 1 বাই a কোফিশিয়েন্ট 2, y - 3 বাই y এর কোফিশিয়েন্ট -1, z - 4 বাই z এর কোফিশিয়েন্ট 1। এটা এর উপরে পয়েন্ট ধরে নেব যেটা কিনা আমাদের কি হবে না, যেটা আমাদের হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এই পয়েন্টটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তো সেটা আমরা r1 দিয়ে ধরে নিতে পারি। তাহলে যে কোনো পয়েন্ট কত হবে 2r1 + 1 -r1 + 3 r1 + 4 এই আকারে পেলাম। এটাকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বলবো। তাহলে এই পয়েন্টটা কি হবে প্লেনের উপরে থাকবে। তাহলে প্লেনের উপরে থাকলে আবার আগের মতো 2 * 2r1 + 1 minus of -r1 + 3 plus r1 plus 4 equal plus 3 equal to 0 equal to 0। তাহলে এখানে কত পাচ্ছি 2r1 2 2 4 4 plus 1 5 5 থেকে 6 6r1 2 minus 3 minus 1 ওই আগের মতো এদিকে গেল -6 r1 equal to -1। তাহলে এই পয়েন্টটা কত হবে না, এই পয়েন্টটা হচ্ছে আমার আর দিকে -1 বসালে এখানে হচ্ছে -1 3 একে 4 আর একটা হচ্ছে 3, তাহলে -1 4 3। তাহলে এটা যদি আলফা বিটা গামা হয় তাহলে আমার কি হবে আলফা কত হবে না আলফা +1/2 সমান -1 অর্থাৎ আলফা সমান হচ্ছে -3 -3। আচ্ছা বিটা +3/2 সমান হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 আর -3 5, তাহলে -3, 5। আচ্ছা তারপর হচ্ছে
গামা প্লাস 4/2 সমান হচ্ছে 3, তাহলে 3 6 মাইনাস 4 মানে হচ্ছে 2, মাইনাস 3 5 2, তাহলে বিন্দু পেয়ে গেলাম। এই পয়েন্ট পেয়ে গেছি, এই পয়েন্ট পেয়েছি, দুটো পয়েন্টের কানেক্টিং যে স্ট্রেট লাইন, তাহলে দুটো পয়েন্টের কানেক্টিং স্ট্রেট লাইন এবার তোমার অ্যানসার কেমন দেওয়া থাকবে তার উপর নির্ভর করবে। x মাইনাস 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 প্লাস 5 বাই মাইনাস 3 মাইনাস 5 মানে 2, y প্লাস 7 বাই 5 প্লাস 7 মানে 12 ইকুয়াল টু z মাইনাস 2 বাই এটা 2, তো 2 দিয়ে ভাগ করে দিলে এটা 1 6, এটা 1 হবে। নতুবা আরেকটা জিনিস করতে পারো, এই বিন্দু দিয়ে পাস আউট করলে x প্লাস 3 বাই 1, y মাইনাস 5 বাই 6, z মাইনাস 2 বাই 1, যে কোনো একটা অ্যানসার হবে, আইদার এটা অর এটা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অনেক বড় প্রবলেম, ঠিক আছে, সেই জন্য এমসিকিউ তো এটা কোথাও আমি দেখলাম না, দেয়নি। আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে জিওমেট্রি নিয়ে, 3D নিয়ে, 2D নিয়ে, যে কোনো প্রবলেম, যে কোনো চ্যাপ্টার থেকে জিওমেট্রি যদি থাকে বলো, নাহলে আমরা আমাদের যে পার্ট বোঝানো সেখানে চলে যাবো, অর্থাৎ ডায়নামিক্স এর অংশটা আমরা স্টার্ট। যদি কিছু থাকে বলো, এই তো। আচ্ছা মোটামুটি কিছু জন চলে এসেছো আগেরটা থেকে। হ্যাঁ বলো স্যার স্যার থ্রিডিতে কোপ্লারিটি আর ইন্টারসেক্টিং এর কন্ডিশনটা কি একই একই। দুটো স্ট্রেট লাইন? দেখো দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করা মানে তাদেরকে তো সেম প্লেনে থাকতেই হবে না, নাহলে ইন্টারসেক্ট করবে কি করে? দুটো আলাদা প্লেনে থাকলে কি ইন্টারসেক্ট করবে? করবে। সেই জন্য দুটো কন্ডিশনই এক। আচ্ছা এবার আমরা আমাদের আলোচনাতে চলে যাচ্ছি। তো প্রথমত আমাদের দুটো জিনিস মাথায় রাখবো ডায়নামিক্স এর জন্য। আমরা দুটো পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে ডায়নামিক্স অফ এ পার্টিকেল, আমরা সব পার্টিকেল ডায়নামিক্স করি। আর একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্স এন্ড রিজিড। এই দুটো পার্ট। তো ডায়নামিক্স অফ পার্টিকেলের অংশ অনেকগুলো আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়ে, স্ট্যাটিক্স রিজিডটা মোটামুটি ভাবে আলোচনা করি, তবে আমরা দুটো পার্টি একেবারে কমপ্লিট করে নেব এখানে। এবারে ডায়নামিক্স অফ পার্টিকেলের মধ্যে আবার অনেক চ্যাপ্টার রয়েছে, আবার ওয়ার্ক পার এনার্জি থেকে শুরু করে একেবারে যদি ধরো সিলেবাস ধরো অনেক কিছু আছে, কনস্ট্যান্ট মোশন মোশন সব আছে, কিন্তু ওসব থেকে এমসিকিউ আমাদের আসে না। আমরা মোটামুটি ভাবে প্ল্যানেটরি মোশন পর্যন্ত করলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা ডায়নামিক্স অফ পার্টিকেলের যে জায়গাগুলো করবো তার মধ্যে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে আমাদের যেটা আমরা বলে থাকি রেক্টিলিনিয়ার মোশন বা মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন স্ট্রেট লাইন। শুধু মোশন ইন স্ট্রেট লাইন বলতে এর মধ্যে আরো একটা অংশ পড়ছে, সেটা হচ্ছে আমাদের এসএইচএম, সিম্পল হারমোনিক মোশন প্লাস এসএইচএম। মোশন ইন স্ট্রেট লাইনের মধ্যেই আমরা সিম্পল হারমোনিক মোশনকে নিয়ে নিতে পারি। তারপর যেটা রয়েছে যে মোশন ইন প্লেন কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান প্লেন আর পোলার কোঅর্ডিনেটস। মোশন ইন 2D, 2D এর মধ্যে আছে কার্টেসিয়ান প্লাস পোলার। কার্টেসিয়ান প্লাস পোলার। তারপর রয়েছে আমাদের আমাদের এই পোলার হয়ে যাওয়ার পরেই, অর্থাৎ যেখানে আমাদের কি করবো না রেডিয়াল অ্যাসিলারেশন, ক্রস রেডিয়াল অ্যাসিলারেশন, রেডিয়াল ভেলোসিটি, ক্রস রেডিয়াল ভেলোসিটি, তারপরে আমাদের হচ্ছে সেন্ট্রাল অরবিট। সেন্ট্রাল অরবিট এবং ফাইনালি আমরা আরেকটা অংশে ঢুকবো, সেটা হচ্ছে আমাদের যেটা বললাম যে প্ল্যানেটরি মোশন। এটা আমাদের
ডায়নামিক্স হবে পার্টিকেলের অংশ। স্ট্যাটিক্স এবং রিজিডের মধ্যে একেবারে সিলেক্টেড কয়েকটা অংশ আমরা করব। স্ট্যাটিক্স এবং রিজিডের মধ্যে আমরা ওখানে করব বিশেষ করে মোমেন্ট, কি বলে ওটাকে, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়া, ফ্রিকশন, সেন্টার অফ গ্র্যাভিটি এবং আমাদের যেটাকে বলে থাকি মোমেন্ট অফ মোমেন্টাম, যেটাকে কি বলা হয় ভুলে গেছি, ওই কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম বা এই ধরনের কিছু একটা চ্যাপ্টার আছে। কনজারভেশন অফ মোমেন্টাম, এই চ্যাপ্টার গুলোর মধ্যে থেকে আমরা বেছে নেব কিছু পার্টিকুলার থিওরিটিক্যাল পার্টটা জানবো, তার সাথে আমরা কিছু টুকটাক ছোট ছোট প্রবলেম গুলো করব। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি যে অংশটা রয়েছে আমাদের, এখান থেকে বেশ ভালো রকম প্রবলেম আসে। বিশেষ করে ওয়ার্ক পাওয়ার এনার্জির মধ্যে পাওয়ারে বা ওয়ার্কে আরো একটা অংশ রয়েছে ওখানে ইলাস্টিসিটি দিয়ে, বা আমাদের একটা কোফিসিয়েন্ট আমরা ইউজ করি, যেটা বিশেষ নাম আছে, কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ই ই দিয়ে ডিনোট করি। সেই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন লাগিয়ে কয়েকটা এমসিকিউ প্রবলেম আমরা দেখব। তো প্রথমত আমরা একেবারে ওই ওয়ার্ক পাওয়ার এনার্জিতে চলে যাচ্ছি এবং তারপর আমরা অ্যাপ্রোচ করব কতদূর পর্যন্ত যেতে পারি। তো এর জন্য মূলত যে বইগুলো দেখতে পারো, পার্টিকেল ডায়নামিক্স বা ডায়নামিক্স অফ পার্টিকেলের জন্য তোমরা দত্ত এন্ড জানা, সাহা এন্ড গাঙ্গুলি, সাহা এন্ড গাঙ্গুলি এটা দেখতে পারো। ওখানে তোমরা দেখতে পারো আমাদের কার বইটা আছে ভালো, বেশ মানে একটা মন্ডলের বই আছে, এস মন্ডল আছে, এস মন্ডলের একটা বই আছে, আর একটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়ার অংশগুলো পাবে তোমরা। কি একটা ভুলে গেলাম, মোহাম্মদ এমনি মোহাম্মদ কি একটা ছিল, ভুলে গেলাম, মনে করতে পারছি না, মনে এলে পড়াতে পড়াতে মনে এলে আমি ভুলে যাবো। আচ্ছা, তো এই ধরনের বইগুলো আমরা পড়বো। তো একেবারে চলে যাচ্ছি আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি। তোমাদের কাছে সাগাঙ্গুলি বই থাকলে দেখতে পারো, ওটাতেও এই চ্যাপ্টারটা বিশেষ করে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা আমাদের মোশন ইন স্ট্রেট লাইন, এই জায়গাটা ওখানে বেশ ভালো রকম আছে। ওয়ার্ক পাওয়ার এনার্জির অংশটা তোমরা ওখানে দেখবে মাঝে আছে, মানে সাগাঙ্গুলির বইতে মাঝে আছে, আর আমাদের দত্ত জানার বইতে একেবারে প্রথমে আছে। ঠিক আছে, তো আমরা ওই জায়গা থেকে আলোচনা শুরু করছি। হ্যাঁ বলো। মতিউর রহমান। ইয়েস, মতিউর রহমান, মতিউর রহমান। আমি মনে করতে পারছিলাম না তখন। ওটাতে তোমরা মোমেন্ট অফ ইনার্সিয়া, ফ্রিকশন ওগুলো পেয়ে যাবে, কনজারভেশন অফ মোমেন্টাম ওই জায়গাগুলো পেয়ে যাবে। আছে বইটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো প্রথমত ওয়ার্ক মিন আমাদের হচ্ছে কোন ফোর্স বডি পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড হলে পারে, তার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক। এগুলো আমরা নতুন করে কিছু জানবো না, নতুন করে জানার কিছু নেই, যে জায়গাগুলো আমাদের দরকার সেই জায়গাগুলো মূলত বলবো। আর এনার্জির মধ্যে এনার্জি আর পাওয়ার আমরা জানি যে আমাদের যে ইউনিটস গুলো সেম হয়, বাট এক্সপ্রেশন আলাদা। তো সব জায়গাটাই আমরা দেখবো, ধাপে ধাপে দেখে নেব। আমরা জানি যে ওয়ার্ক ডান মানে কি হয় না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট যেমন হয়, ইন সেন্স অফ যদি ভেক্টর আমরা বলি, ফোর্স যদি এফ হয় এবং ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে, তখন আমাদের সেই ওয়ার্কটা কি হয়, সেই ওয়ার্ক তখন আমরা বলে থাকি ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ এস কস থিটা। এফ এস কস থিটা। পাওয়ারটা কি?
না পাওয়ারটা হচ্ছে ইউনিট টাইমে কতটা ওয়ার্ক ডান হচ্ছে। ইন জেনারেল আমরা এফ ডট ডি বলতে পারি, এফ ডট ডি বা এফ ডট এস ও বলতে পারি, অসুবিধা নেই। সেই এফ ডট ডি বা এফ ডট এস বা এফ এস তাকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করে দিই, অর্থাৎ উইথ রেসপেক্ট টু ইউনিট টাইম the work done is known as the power। আর আমরা এনার্জির ক্ষেত্রে যেটা করব, যে কোনো বডি পার্টিকেলের এনার্জি দুটো কেসে আছে, একটা হচ্ছে মুভমেন্টের জন্য আছে, আর একটা হচ্ছে আমাদের তার পজিশন, সে যে অবস্থানে রয়েছে তার জন্য আছে। একটা আমাদের কাইনেটিক এনার্জি যেটা মুভমেন্টের জন্য আসে, সেটা আমাদের হাফ এম ভি স্কয়ার হয়ে থাকে, অর্থাৎ পাওয়ার, সেখানে আমাদের এনার্জিটা কি করে না মাস এবং ভেলোসিটির উপর ডিপেন্ড। আর যদি আমাদের রেস্টে থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনটা লাগে mgh, অর্থাৎ কোন হাইটে রয়েছে মাস এবং গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন mgh। কোন পার্টিকেলের ক্ষেত্রে এই দুটো যে এনার্জি, টু টাইপসের এনার্জি, এরা কিন্তু সবসময় কনজার্ভ করে, অর্থাৎ এদের সামটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হয়। তো আরেকটা ম্যাটার এখানে আমরা যেটা লক্ষ্য করব, বিশেষ করে এই ওয়ার্ক পার এনার্জির ক্ষেত্রে, যে প্রবলেম ভিত্তিক তো আমরা করবো, সেই প্রবলেম ভিত্তিকের ক্ষেত্রে যে কন্ডিশন গুলো লাগে সেই জায়গাগুলো দেখতে হবে। যে যখন একের বেশি বডি পার্টিকেল তারা পরস্পর ইম্প্যাক্টে আসছে, একে অপরের সাথে কলিশনে আসছে, দুটো পার্টিকেলের যেহেতু মাস ডিফারেন্ট থাকে, তো তারা যখন কলিশন হয়, ধাক্কা লাগে, তারপর কি হবে না তাদের ভেলোসিটির চেঞ্জ হতে পারে, এবং ভেলোসিটি চেঞ্জ হওয়ার ফলে আমাদের যে মোমেন্টাম বা আমাদের মাস ইনটু ভেলোসিটি যেটা এমভি, সেই মোমেন্টামটা কি হয় না চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হলেও সেখানেও কনজার্ভ হয়। অর্থাৎ যদি প্রথমে দুটো পার্টিকেল m1 ইনটু মাসে থাকে এবং তাদের যদি আমাদের ভেলোসিটি গুলো u1 ইনটু হয়, আফটার কলিশন if the velocity will be v1 and v2, then m1 u1 plus m2 ut is equals to always m1 v1 plus m2 v2। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। সাথে এই আমাদের পাওয়ারের কথা যেহেতু আসছে, পাওয়ারের সাথে সাথে ফোর্সের ব্যাপারটাও আছে, আর ফোর্সের ব্যাপার আসা মানেই আমাদের নিউটন সেকেন্ড ল। ফোর্সের ব্যাপার যেমন নিউটন সেকেন্ড ল আসে, নিউটন সেকেন্ড ল এর সাথে সাথে তোমাকে যেটা থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিঅ্যাকশন, ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, সেটাও আমাদের কাজে লাগে। বিশেষ করে আমরা যখন দেখব যে কোনো সেল গান থেকে সেল যখন আমাদের এক্সপোজ করে যাচ্ছে, বন্দুক থেকে যখন আমরা গুলি ছুড়ি, সেক্ষেত্রে কি হয় না গান বা বন্দুকটা কি হয় না রিকয়েল করে, অর্থাৎ ব্যাকে ফিরে আসে, ডিউ থার্ড ল অফ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে। তো সেগুলো কাজে লাগিয়ে আমাদেরকে অনেক ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বের করতে হয়, বা কাইনেটিক এনার্জির জন্য অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলা গুলো আমাদের রেডি রাখতে হয় বা মনে রাখতে হয়। ধরো কোনো ক্ষেত্রে হয়তো গান একটা তার মাস দেওয়া আছে ক্যাপিটাল এম, সেখান থেকে ধরো তোমার গুলি শুট আউট হচ্ছে স্মল এম মাসে, তো সেক্ষেত্রে আমাদের যে কাইনেটিক এনার্জি যেটা রিকয়েল করবে, গানটা যে এনার্জিতে রিকয়েল করবে, তো সেই এনার্জিটা হয়তো আমাদের বের করতে হতে পারে। তো বিভিন্ন প্রবলেম আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো মূল ফান্ডা হচ্ছে ওয়ার্ক ডান মানে এফএস কস থিটা, আর আমাদের পাওয়ার মানে হচ্ছে আমাদের এফএস ডিভাইডেড বাই টি, এবং এনার্জি আমাদের কাইনেটিক এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কি এনার্জি বলে এমজিএইচ টাকে আমরা কি এনার্জি বলি, পোটেনশিয়াল পি, পি প্লাস কে, potential energy plus kinetic energy always conserve, that is sum of them is equal to constant। তো এই ব্যাপারটা গেল। এবারে আমরা কয়েকটা ম্যাটার বা কয়েকটা প্রবলেমের কথা বলি আস্তে আস্তে করে। তো প্রথমে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি দ্যাট ডিপেন্ডস অন মাস এন্ড দ্য ভেলোসিটি। এবার কোন ক্ষেত্রে এমন একটা প্রবলেম থাকলো যে আগে 2 মার্কসের হলে ভালো প্রবলেম দিতে পারতাম, 2 মার্কস গুলো আমার রেডি করা ছিল, বাট এমসিকিউ গুলো আমাকে আবার নতুন করে করতে হবে। অনেকদিন এমসিকিউ গুলো বন্ধ ছিল, 2 মার্কসের মতো করে রেডি করেছিলাম, আবার আমাকে এই জায়গাগুলো এমসিকিউ মতো করে রেডি করতে হবে। দেখো কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখন এই কাইনেটিক এনার্জি যদি চেঞ্জ আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ ডিডিটি অফ হাফ এম ভি স্কয়ার, সেটা আমরা কি পাবো
না ডিভিডি অফ হাফ ইন স্কয়ার সমান হাফ ইনটু এন ইনটু 2v ইনটু ডিভি বাই ডিটি, এটা আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি। তো ডিভি বাই ডিটি লিখেছি মানে কি লিখতে পারবো, ডিভি বাই ডিটি আমরা চেঞ্জ করতে পারি, কেটে গেল এমভি ইনটু ডিভি বাই ডিটি কে লিখতে পারি ডিভি বাই ডিএস বা ডিএক্স ইনটু ডিএক্স বাই ডিটি বা ডিএস বাই ডিটি, ডিএস বাই আর ডিএস বাই ডিটি, এটা আমরা লিখতে পারি। এখন এই ভি ডিভি ডিএস সম্পর্কে আমাদের জানা আছে, ভি ডিভি ডিএস, এই ভি ডিভি ডিএস কি হয় আমাদের ন্যাচুরালাইজেশন এফ হয়ে যায়। তো এফ যদি হয়ে যায় তাহলে এম ইনটু এফ ইনটু ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি টা আবার ভি। আরে অত দূর যাওয়ার দরকার, মানে এই এক্সপ্রেশন চাইলে আমরা এইভাবে দিতে পারি, আর না হলে আমরা এই যে আগে পর্যন্ত পেয়েছি, এই আগে পর্যন্ত যেটা পেয়েছি এমভি ইনটু ডিভি বাই ডিটি এই পর্যন্ত রাখলেও চলবে। তো এমভি ইনটু ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি মানে অ্যাক্সিলারেশন এ বা এফ দিয়ে ডিনোট করতে পারি, তাহলে এমভি ইনটু এ বা এফ, এখনকার বইগুলোতে এ ইউজ করা হয় অ্যাক্সিলারেশন। তো লিখতে পারি আমরা এমএফ ইনটু ভি। তো হোয়াট ইজ এমএফ? পি সমান এমএফ অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, পি ইকুয়াল টু এমএফ। তাহলে এটা ফোর্স পি ইনটু ভি, এটা কি রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে এমসিকিউ যদি এরকম দেওয়া হয় the rate of change of kinetic energy, আচ্ছা তারপরে দেখো এটা P into V, তো P into V মানে কি? P into V মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পাওয়ার বা রেট অফ চেঞ্জ অফ ওয়ার্ক ডান। এই যে হাফ এম ভি স্কয়ারটা কি ছিল আমাদের? কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কি? কাইনেটিক এনার্জি ডিউ টু আমাদের কি হয় না ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডানের চেঞ্জ ইন ওয়ার্ক ডান বা রেট অফ ডুইং ওয়ার্ক। তো রেট অফ ডুইং ওয়ার্ক মানে টাইম সাপেক্ষে যদি হয়, রেসপেক্টে যদি হয়, সেটাকে আমরা পাওয়ার বলে দেব। তো দিস ক্যান বি রিটেন অ্যাজ পাওয়ার। সো রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি গিভস পাওয়ার। অথবা আমরা এমসিকিউ এভাবে তৈরি করতে পারি, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুইভ্যালেন্ট টু P ইনটু V, P ইনটু A, এইভাবে আরো চারখানা অপশন দিয়ে দিলাম এবং আমরা বলে রাখলাম the symbols have their usual meaning, চিহ্নগুলি প্রচলিত অর্থবহ। তার মানে তোমাকে P মানে বুঝতে হবে ফোর্স, P ইকুয়াল টু mf, V মানে বুঝতে হবে ভেলোসিটি এবং P ইনটু V যেটা কিনা আমাদের রেট অফ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আসবে, এটা মাথায় রাখতে হবে। এরপর যেটা আমি বলছিলাম যে কনজারভেশন অফ মাসের কথা, তো সেই কনজারভেশন অফ মাসের উপরে একটা প্রবলেম করব আমরা। তো তার আগে দেখি আর কি প্রবলেম আছে। একটা প্রবলেম আছে যে ইন হোয়াট হাইট বা at what height would be the kinetic energy at what height would be the kinetic energy of a body falling from a height h be equal to the half of its E potential energy। অর্থাৎ কোন উচ্চতায় বা এই উচ্চতা থেকে কোনো বডি পার্টিকেল যদি পড়ে, কোন উচ্চতায় কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির হাফ হবে। এটা ভালো কোশ্চেন। অপশনগুলো আমরা এরকম দিতে পারি, অপশন এ 1/3 h, অপশন বি 2/3 h, অপশন সি h/2, অপশন ডি 3h/2।
এইভাবে আমরা দিলাম। তো কি হচ্ছে, আমাদের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। তো সেই কন্ডিশনটাকে জাস্ট কাজে লাগিয়ে দাও। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি কোথায় না, আমরা আমাদের এই উচ্চতা থেকে পড়ছে, এই উচ্চতা থেকে পড়ছে, এটা এই উচ্চতা, এই উচ্চতা থেকে বডি পার্টিকেল পড়ছে। আমরা ধরে নিচ্ছি যে এক্স উচ্চতায় গিয়ে ওই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জির হাফ হবে এই উচ্চতায়। তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা হচ্ছে h মাইনাস x। তাহলে আমরা কি পেতে পারি, আমরা জানি অনেকগুলো ফর্মুলা আমাদের জানা আছে যেগুলো আমি হয়তো লিখতে ভুলে গিয়েছি, যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2fs, v ইকুয়াল টু u প্লাস ft, এই যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি। যেহেতু ফল করছে একটা এই উচ্চতা থেকে, আমরা ধরে নিতে পারি যে এই উচ্চতা থাকাকালীন পার্টিকেলটা রেস্টে ছিল। তাহলে আমরা স্টার্টিং এর রেস্টে ছিল, ইউটা 0, এবং যেহেতু পার্টিকেলটা পড়ছে বডি পার্টিকেলটা টুয়ার্ডস আর্থ, তো সেক্ষেত্রে আমাদের অ্যাসিলারেশন বলতে গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন বা জি কাজ করবে, অর্থাৎ এ বলতে এখানে কিন্তু জি এর কাজটাই হবে। তো আমরা যে ফর্মুলা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs, এটা আমাদের ছিল ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs। এখানে আমরা এফ বলতে জি ইউজ করব এবং এস বলতে হাইটটা আমাদের হচ্ছে h মাইনাস x। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু, এটা আমরা পেয়ে গেলাম। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে নেই, ইউটা 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2g ইনটু h মাইনাস x। এবার দেখো যে কন্ডিশনটা আমাদের দেওয়া ছিল সেই কন্ডিশনটাকে যদি কাজে লাগাই, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ অফ পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ ইনটু পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ। এখানে এইচ বলতে কত, পোটেনশিয়াল এনার্জির জন্য এইচটা এখানে এক্স হয়ে যাবে। তো হাফ এম, হাফ হাফ বাদ চলে গেল, তাহলে এম এম বাদ চলে গেল, ভি স্কয়ার মানে 2g ইনটু h মাইনাস x ইজ ইকুয়াল টু g ইনটু x। জি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2h মাইনাস 2x ইকুয়াল টু x। তাহলে 3x ইকুয়াল টু 2h or x ইকুয়াল টু 2h বাই 3 বাই 3h। তাহলে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি। বোঝা গেছে কি বলছি, বুঝতে পেরেছো? পার্টিকেলটা এই উচ্চতা থেকে পড়ছে, আমরা ধরে নিচ্ছি x উচ্চতায় এসে তার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সেম হয়ে যাবে। দিক থেকে কতটা অংশ নেমে এসেছে, h মাইনাস x। v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gx বা 2gx বলতে এখানে আমাদের h মাইনাস, যেটা 0, তাহলে v স্কয়ার সমান 2g মাইনাস x পেয়ে গেলাম। কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার ইকুয়াল টু হাফ অফ দ্য পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ হাফ অফ mgh। mgh বলতে এখানে x, কারণ ভূমি থেকে বা নিচ থেকে কতটা ডিসটেন্স রয়েছে সেটা আমাদের পোটেনশিয়াল এনার্জির জন্য ইউজ করব। সেখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2/3h। তাহলে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি। বলো কারো সমস্যা থাকলে এটা বলো, এটা ভালো একটা প্রবলেম। তারপর আবার বলবে বোঝানো বুঝতে পারিনি, আমাদের ডিনামিক্স কঠিন লাগছে, কষ্ট লাগছে, এটা বললে হবে না। এই পর্যন্ত বোঝা গেছে? কোনো উত্তর নেই, কেউ নাই নাকি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কজন আছো গো? আজ ঈদ ভিড আছে, অনেকে জয়েন করতে পারবে না বলেছিল। 34 জন। ঈদ আছে, অনেকে জয়েন করতে পারবে না। তবু আমি একটু সময় বের করতে পেরেছি একটুখানি।
এবার থেকে কি স্যার অনেকে জয়েন করার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না, কি অসুবিধা হচ্ছে, বারবার মেসেজ করছে গ্রুপে। এই আদৌ তার এটা আছে তো, মানে সে আদৌ এই গ্রুপটা জয়েন ছিল তো, হয়তো পুরোনোটা হতে দেখছি পারে। দাদা। সে হয়তো দেখা যাবে এইটাতে নেই, আদৌ এইটা হয়তো ডাউনলোড করে জয়েন করে নেই আগে থেকে। সে কি করে তো নিরুপমা শুধু স্যার মেসেজ করে দাও যে নিউ গ্রুপটাই হচ্ছে ক্লাস, ওরা মানে বুঝতে পারছে না। স্যার অ্যাকচুয়ালি জয়েন লাইভ যেটা থাকে না তো টাইমটা চেঞ্জ করে দিন, তাহলে বুঝতে পারবে। ওইটাতে দেখাচ্ছে না দেখাচ্ছে না? স্যার। হ্যাঁ, অ্যাকচুয়ালি টাইমটা জয়েন চেঞ্জ লাইভ করে যেটা দিন। থাকে সানডে ডেতে সেইটা দেখাচ্ছে না, তার জন্য আমারও ওটা জয়েন করতে অসুবিধা হচ্ছিল, মানে এসএলএসটি নিউ ব্যাচের ভিতরে ঢুকে তখন জয়েন লাইভে ঢুকতে হচ্ছে। আর নর্মালি যেদিনকে ক্লাস থাকে আমাদের সেদিনকে ওই আমি ব্যাচটাতে বলছি- জয়েন লাইভ চলে আসে, আজকে ওটা আমি আসছে জানি না। আজকে ওটা আসছে না, মানে কি এইটা তো পুরানো ক্লাসটাই হচ্ছে না, নতুনটাতে হচ্ছে। হ্যাঁ, তার জন্য পুরানোটাতে জয়েন এখনো লাইভটা এটা শিডিউল নেই বলে লাইভটা দেখাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছে না, দিয়ে আমারও ঢুকতে অসুবিধা হচ্ছিল, যে ওটার ভিতরে ঢুকে কেউ একজন এসএমএস করেছিল, দেখলাম যে ওটার ভিতরে ঢুকে জয়েন করলাম, তার জন্য আমারও আজকে জয়েন হতে লেট হয়ে গেছে। এটাই আমি ওটাই গ্রুপে বলে দিতে বলছি, কারণ এটা তো শিডিউল করা ছিল না, ওই জন্য এটা লাইভটা দেখাবে না। হ্যাঁ, পুরানোটা লাইভটা দেখাচ্ছে, অন্য ক্লাসটা। ঠিক আছে, আর সেটাতে জয়েন করে জানাতে পারবে। তাই কেউ গ্রুপে লিখে দাও বা ভয়েস মেসেজ দিয়ে দাও যে টার্গেট এসএলএসটি নিউ ব্যাচটাতে ঢুকে গিয়ে ওখানে জয়েন লাইভটা জয়েন করলে তাহলে জয়েন হবে। যাই হোক, এটা একটা প্রবলেম হচ্ছে আমাকে, বুঝতে পারলাম। তো ঠিক আছে, আজকে একটু প্রবলেম হয়েছে, পরের দিন ঠিক হয়ে যাবে। পরের দিন থেকে আমি এই 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 আজকে যে সানডে যে ক্লাসটা ছিল আগে, সেই ক্লাসটা শিডিউলটা বন্ধ করে দেবো। এখানে দুটো শিডিউল সেট করে দিলে অটোমেটিক 10 মিনিট আগে তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, এবারে আমরা আসছি আরো একটা ভালো প্রবলেম, যে আহ, একটু বলুন, রেক্টিলিনিয়ার মোশন বা মোশানিনের স্ট্রেট লাইন। তো মোশানিনের স্ট্রেট লাইন মানে একটা লাইন বরাবর মুভমেন্টটা হবে, সেখানে ডিউ টু অ্যাট্রাকশন বা ডিউ টু রিপালশন, অর্থাৎ সেখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করতে পারে, রিপালসিভ ফোর্স কাজ করতে পারে। তবে আরেকটা প্রবলেম, এই ওয়ার্ক পার এনার্জি উপরে একটা নিচে, আর অনেক প্রবলেম আছে। কেউ সাউন্ডটা অন করে দিলে এটা মাইকটা বন্ধ করে দাও, আওয়াজ আসছে। আচ্ছা, ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স, এটা জানা আছে তোমাদের? ইম্পালস মানে কি, ইম্পালসিভ ফোর্স মানে কি জানা আছে? ইম্পালস ইম্পালসিভ ফোর্স সম্ভবত আমার ঠিক বাংলাটা মনে নেই, তোমাদের ছিল হয়তো ঘাত বল বলের ঘাত, এরকম একটা টার্ম ছিল দুটো, ক্লাস 7-8 হয়তো ছিল, ঘাত বল বলের ঘাত, ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্স, অর্থাৎ হিউজ অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাইড টু এ পার্টিকেল ফর সার্টেন টাইম, অর্থাৎ খুব কম সময়ের জন্য যদি প্রচুর পরিমাণ বল ফোর্স একটা বডি পার্টিকেলের উপর অ্যাক্ট করে, তাহলে সেখানে ফোর্স ইনটু টাইম, সেটা ছিল সম্ভবত ইম্পালসিভ ফোর্স। আর ইম্পালসটা হচ্ছে ওর ফলে যে চেঞ্জটা হয়, অর্থাৎ মাস ইনটু ভেলোসিটি, অর্থাৎ এমভি যদি স্টার্টিং এ আমাদের ইউ হয় ইনিশিয়াল ভেলোসিটি, এবং এন্ডিং ভেলোসিটিটা যদি টার্মিনাল ভেলোসিটিটা যদি আমাদের ভি হয়, তাহলে এমভি মাইনাস এম কিউ, এটা হয় ইম্পালস। তো সেই ইম্পালসের উপর একটা প্রবলেম আছে, বলা হচ্ছে পরে রেক্টিলিনিয়ার, রেক্টিলিনিয়ার মানে লিনিয়ার, পরে রেক্টিলিনিয়ার মোশন of a particle, for a rectilinear motion of a particle, if an impulse I changes its velocity from u to v, তাহলে u থেকে v তে যদি চেঞ্জ হয়, আমরা যদি মাসটাকে m ধরে নেই, তাহলে I ইকুয়াল টু কিন্তু mv মাইনাস mu হয়ে যায়, from u to v, and E is the kinetic energy, by E is the change in kinetic energy, E is the change in kinetic energy then option A,
E equal to I into U minus V by 2. Option B, E equal to I into U plus V by 2. Option C, E equal to I into V minus U by 2. Option D, none. এরকম একটা প্রবলেম আমি তৈরি করব। তো রেক্টিলিনিয়ার মোশন অফ এ পার্টিকেল ইফ অ্যান ইম্পালস I, তাহলে ইম্পালসটা যেহেতু I বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে I equal to mv minus nu, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে m into v minus u এটা চলে আসছে। এবার আমাদের কি দরকার? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাহলে দুটো ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জি হবে, ইনিশিয়াল ভেলোসিটি এবং টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার। আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে ই বলা হচ্ছে, তাহলে ই সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। তো ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ এম ইনটু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, অর্থাৎ হাফ এম ইনটু ভি মাইনাস ইউ, v minus u into v plus v. So this is equal to এই মানটা আমাদের হচ্ছে I, তাহলে I into u plus v by 2। সুন্দর রেজাল্ট চলে এলো, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপর একটা প্রবলেম আসছি আমরা। বেশ ভালো ভালো প্রবলেম আছে তোমাদের, আমিও ঠিক এর করে উঠতে পারিনি, আমি ভুলে গেছিলাম যে ডাইনামিক্স হবে বলে সমস্ত জিনিসপত্র আমার আনা হয়ে ওঠেনি, তবু যতটা পারছি আমি করাচ্ছি। একটা প্রবলেম এরকম আছে, এটা হচ্ছে চেঞ্জিং কাইনেটিক এনার্জি। তোমাদের দেখবে যখন কোনো বডি পার্টিকেল ইলাস্টিক হয়, ধরো কোনো একটা ইলাস্টিক হতে হবে তার মানে নেই, মানে ইলাস্টিসিটির মতো যদি বিহেভ করে, ধরো কোনো বল তাকে কি করলে তুমি ড্রপ করালে, তাহলে ড্রপ করলে কি হবে না, বল ড্রপ করলে সে মেঝেতে ধাক্কা লেগে আবার কিছুটা অংশ উঠে আসে, উঠে আসার পর আবার সে ড্রপ খাবে, আবার উঠে আসবে, অর্থাৎ হাইটটা আস্তে 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 কমতে থাকবে এবং একটা সময় গিয়ে সে মেঝের সাথে মিশে যাবে। তাহলে এই যে ব্যাপারটা ঘটে, এটা কি হয় না, এই ঘটনাটা ঘটতে গেলে দুটো ম্যাটার আমাকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমার যেটা বলছি কলিস্টার, মানে এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে কলিশন অফ ইলাস্টিক বডিজ। এগুলো সব ওয়ার্ক পার এনার্জির মধ্যে আমরা ভাবতে পারি। তো যখন তুমি এই হাইট থেকে নিচ্ছ, তাহলে বডিটা মেঝে পর্যন্ত যাচ্ছে, এটা হচ্ছে টোটাল হাইটটা যদি এইচ হয়, প্রথমবার এইচ হাইট পর্যন্ত যায়, সেকেন্ড বার কিন্তু আর ওই এইচ হাইট পর্যন্ত আসতে পারবে না কোনো মতেই পারবে। তো তার থেকে কিছুটা সামান্য কম আসবে। আমি ধরে নিচ্ছি নেক্সট হাইটটা আমার এইচ ড্যাশ টেন, তাহলে ওই হাইট পর্যন্ত আসতে তো একটা সময়ও লেগেছে, সেই সময়টা টি ড্যাশ নিতে পারি, এরপর আবার ড্রপ খাবে, সেটা আমরা এইচ ডবল ড্যাশ, টাইমটা টি ডবল ড্যাশ, এইভাবে কিন্তু আমরা নিয়ে নিতে পারি। তো নিলে পারে এই যে ইলাস্টিসিটির মধ্যে একটা প্রপার্টি মেনটেন করছে। ইলাস্টিসিটি সাধারণত কি হয় না, কোনো একটা ইলাস্টিক বডিকে আমরা টানলাম, ছেড়ে দিলাম স্প্রিং এর মতো, সে কি করবে না, একটা জায়গা বারবার আসবে, এটা সেই প্রপার্টিটা মেনটেন করছে। বাট ইলাস্টিসিটি ব্যাপারটা না, বডিটা ইলাস্টিক, মানে ধাক্কা খেলে আবার সেটা মানে পূর্বের অবস্থায় আসতে চাইছে, সেই জন্য আমরা ইলাস্টিসিটির কথা বলছি বা কলিশন ইন ইলাস্টিক বডিজের কথা বলছি। তো সেখানে একটা বল ড্রপ করাতে পারি, দুটো বল ড্রপ করাতে পারি, দুটো তাদের মধ্যে কলিশন করাতে পারি। আমাদের যে জায়গাগুলো দরকার সেগুলোর কথাই আমি আলোচনা করবো, বেশি এদিক ওদিক বাড়িয়ে লাভ নেই বা বেশি বক্তৃতা দিয়েও লাভ নেই। তো প্রথমত আমরা যখন ড্রপ করাচ্ছি, বলটাকে যখন ড্রপ করাচ্ছি, এখানে আমাদের মেঝেতে যখন ড্রপ খাচ্ছে, এই হাইটে আমরা নিচ্ছি এবং এই হাইটটা কভার করতে তার টি টাইম লেগেছে। তো এখানে ভেলোসিটি ইউ ধরে নিচ্ছি, তাহলে ইউ ধরে নিলে আমাদের শুরুতে ধরো 0 ছিল,
তাহলে এই জায়গাটা কাজ করার ঠিক জাস্ট আগে আমাদের ইউ ভেলোসিটি নেবে, ইউ ভেলোসিটি নেবে। আবার কি করবে না, আবার সে ওঠার চেষ্টা করবে কিছুটা অংশ। এই হাইটটা আমি ধরে নিচ্ছি এইচ ড্যাশ এবং সময়টা টি ড্যাশ। এইভাবে আমাদের চলবে, চলতে 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 একটা সময় গিয়ে সে বেজের সাথে মিশবে। তো কি বলা হচ্ছে না, ফার্স্ট কেসে যদি আমরা ভাবি তাহলে স্টার্টিং ভেলোসিটি যেটাকে আমরা ইউ ধরি সেটা আসলে এখানে 0, আর এন্ডিং ভেলোসিটি বা টার্মিনাল ভেলোসিটি যেটাকে আমরা ভি ধরি এখানে সেটা ইউ। তাহলে আমরা এরকম বলতে পারি যে ইউ স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2gh। কেন 2gh কেন? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2fs ছিল, তো সেই জন্য আমাদের 2gh হয়েছে। তো ইউ স্কয়ার ইকুয়াল টু 2gh বা ইউ ইকুয়াল টু হয়ে গেল √2gh। তাহলে এই ভেলোসিটি নিয়ে এরপর কিন্তু সেকেন্ড স্টেপে এইচ ড্যাশ উচ্চতা পর্যন্ত যাবে। এখন নিউটনস ল অফ এক্সপেরিমেন্টাল ইমপ্যাক্ট বলে একটা কথা আছে। নিউটনস ল বা লজ অফ এক্সপেরিমেন্টাল ইমপ্যাক্ট বা নিউটনস এক্সপেরিমেন্টাল ল অফ ইমপ্যাক্ট, আমি একটু চেঞ্জ করে ফেলেছি। নিউটনস এক্সপেরিমেন্টাল ল অফ ইমপ্যাক্ট, সেটা অনুযায়ী আমরা কি বলতে পারবো না, এখানে আমাদের এর পরে যে ভেলোসিটিটা নেবে সেটা কি হবে না, সেটা যদি ভি হয় তাহলে ভি সমান হবে ইউই বা ইউ, মানে আগে যে ভেলোসিটিটা ছিল ইউ এখন আসবে ইউ। এই ইটা কি, ইটাকেই বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। ই বের করার একটা প্রসেস আছে, দুটো ভেলোসিটি যদি জানা থাকে তাহলে ই বের করার একটা প্রসেস আছে, আমি লিখে দেবো সব, চিন্তা নেই। তো এখন আপাতত ই এর ভ্যালুটার কথা আমি বলছি না, ই একটা কনস্ট্যান্ট মনে রাখো, ইটাকে আমরা এইভাবে ইউজ করলাম যে ভি ইকুয়াল টু ইউ। তাহলে ভি স্কয়ার সমান ই স্কয়ার ইনটু ইউ স্কয়ার। তো ভি স্কয়ার সমান ই স্কয়ার, ইউ স্কয়ার যদি হয় ইউ স্কয়ার আমাদের কত, ইউ স্কয়ার সমান 2gh, তাহলে ই স্কয়ার ইনটু 2gh, এই রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের এই এইচ ড্যাশ উচ্চতার জন্য দেখো পার্টিকেলটা এখান থেকে উপরের দিকে উঠেছে, ভালো করে বুঝবে। যদি উপর থেকে নিচের দিকে নামে আমরা জি কে যদি পজিটিভ ধরি, নিচের দিক থেকে উপর দিকে উঠলে জি কে আমরা কিন্তু নেগেটিভ ধরি। তাহলে যখন ওই ভেলোসিটি মানে ভি ভেলোসিটি নিয়ে উপরে উঠছে, এইচ ড্যাশ উচ্চতায় যখন পৌঁছে যাবে তখন ওই জায়গায় ভেলোসিটিটা 0 হবে। তাহলে কি হবে, 0 স্কয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি মানে ভি স্কয়ার, এখন তো ভি গতিবেগ নেই, তাহলে ভি স্কয়ার মাইনাস 2gh, ভালো করে বুঝো, ভি স্কয়ার মাইনাস 2gh ড্যাশ, এটা তাহলে কি পাবো, h ড্যাশ ইকুয়াল টু ভি বাই 2g, ভি স্কয়ার বাই 2g। তাহলে ভি স্কয়ার মানে কি ছিল 2gh স্কয়ার বাই 2g, তাহলে আমরা পাবো স্কয়ার ইনটু h। দেখো কি পেলাম, তাহলে এখন h সমান পেলাম মানে h ড্যাশ সমান, হ্যাঁ এটা কি হবে, এটা h ড্যাশ হবে স্কয়ার না h ড্যাশ, তাহলে h ড্যাশ সমান পেয়ে গেলাম স্কয়ার ইনটু h। নেক্সট টাইম যদি আমরা আবার যাই তখন কি হবে, h ডবল ড্যাশ করি তখন হবে e টু দি পাওয়ার 4 ইনটু h, এইভাবে কিন্তু আমাদের চলতে থাকবে এবং এটা একটা ইনফাইনাইট হয়েছে, অর্থাৎ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। তাহলে এইভাবে যদি চলে তাহলে টোটাল যে ডিসটেন্সটা ট্রাভেল করলো, এই পার্টিকেলটা টোটাল যে ডিসটেন্সটা ট্রাভেল করলো, একটু ভালো করে ভাবো, বৃষ্টি শুরু হয়ে একটু ভালো করে ভাবো, এই ডিসটেন্সটা যখন ট্রাভেল করছে এই ডিসটেন্স বা এই উচ্চতা,
কিন্তু এটা যখন হবে এটা উঠবে আবার ওটা কিন্তু নামবে, তারপর আবার উঠতে শুরু করবে, তাহলে ওটা কিন্তু 2h ড্যাশ। টোটাল ডিস্টেন্স ট্রাভেল, সেটা কি হবে? প্রথমে এই, এরপর 2h ড্যাশ, তারপর আবার যদি নেই 2h ডবল ড্যাশ, এইভাবে কিন্তু চলবে। প্রথমবার কিন্তু এই, কারণ সেটা একবারই নামবে আর ওই উচ্চতায় যাবে না, ওখান থেকে এখানে টাচ করার পর আবার উঠবে শুধু h ড্যাশ উচ্চতা। h ড্যাশ উচ্চতা ওঠার পর আবার নামবে, টাচ করবে, তারপর আবার h ডবল ড্যাশ। এই ভ্যালুগুলো বসি পাবো, h ড্যাশ সেটা, h ডবল ড্যাশ সেটা, and so on। এবার দেখো, আমরা যদি এই h টাকে রেখে দেই, পরের জায়গাগুলো থেকে 2 স্কয়ার h কমন নিয়ে নেই, কি পাবো? 1 প্লাস h স্কয়ার প্লাস ডট ডট। সেটা অসীম গুণোত্তর শ্রেণী, ইনফাইনাইট জিপি সিরিজ। ইনফাইনাইট জিপি সিরিজের সামটা কি হয়? a বাই 1 মাইনাস r, অর্থাৎ ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস কমন রেশিও, তাহলে h প্লাস 2 স্কয়ার h ইনটু ফার্স্ট টার্ম বাই 1 মাইনাস স্কয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা একটা হাজির হবে 1 প্লাস v স্কয়ার ইনটু h বাই 1 মাইনাস স্কয়ার। তাহলে এটাও কিন্তু একটা রেজাল্ট। একবার পিএসসি তে পড়েছিল এমসিকিউ আকারে, যে কোন বডি যখন ইলাস্টিক মানে ওইভাবে পড়ছে, বেজেতে পড়ছে, ই যদি কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হয়, আমি এর সংজ্ঞাটা এখনো দেইনি, ই যদি কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন হয়, তাহলে টোটাল হাইট কতটা ট্রাভেল করবে এইটা আমাদের দরকার, এবং টোটাল টাইম কতটা ট্রাভেল করবে, এই দুটো জিনিস বা দুটো এক্সপ্রেশন আমাদের মুখস্থ করে নিতে হবে। একটা রেজাল্ট এটা, আর একটা হচ্ছে টাইম। টাইমের ব্যাপারটা দেখো, তোমরা জানো যে ভেলোসিটি বাই টাইম, বা ভেলোসিটি বাই টাইম না, ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান হচ্ছে ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট বাই টাইম সমান হচ্ছে ভেলোসিটি। তাহলে টাইম সমান ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি, এটা আমরা জানি। তো আমাদের এখানে আমরা যে ছবিটা ড্র করেছিলাম, তাতে তোমরা দেখেছো যে বডি পার্টিকেলটা এখান থেকে পড়েছে, এই উচ্চতায় আবার গিয়েছে, আবার নেমেছে, আবার একটা উচ্চতায় গিয়েছে, নেমেছে, এরকম ব্যাপারটা। তাহলে প্রথমবার টাইমটা যদি টি হয়, দ্বিতীয়বার যদি টি ড্যাশ হয়, তারপর যদি টি ডবল ড্যাশ হয়, এইগুলো কিন্তু ডবল করে টাইমটা লাগবে, কারণ উঠতে এবং নামতে। বাট এখানটায় শুধুমাত্র উপর থেকে নিচে নামা। তাহলে টোটাল টাইম সেটা কি পাবো না, টি প্লাস 2t ড্যাশ প্লাস 2t ডবল ড্যাশ প্লাস, এইভাবে আমাদের চলবে। এবার প্রথমটা আমাদের টি থাকলো, তাহলে টি ড্যাশটা কত? ভালো করে দেখো, আমরা জানি যে v ইকুয়াল টু ইউ মাইনাস, নিচের দিকে যেহেতু মাইনাস নিচ্ছে, মানে নিচ উপর করে চলবে, তো তাহলে প্রথমটা তো আমি ফেলে রেখে দিয়েছি, দ্বিতীয়টার ক্ষেত্রে গেছি উপর দিকে ধরেছি, তাহলে v ইকুয়াল টু ইউ মাইনাস 2g x, যেটাকে আমরা বলি, সেটা ইউজ করতে পারি। বা আমাদের আরেকটা ছিল, কি ছিল? v ইকুয়াল টু ইউ প্লাস f, তাহলে 0 ইকুয়াল টু v মাইনাস ft, ft মানে হচ্ছে gt ড্যাশ, v ইকুয়াল টু ইউ প্লাস ft। তো এখান থেকে আমরা t ড্যাশটা পেয়ে যাচ্ছি কত না, v বাই g। তাহলে আমরা কি পাবো? v বাই g এই আকারে পাবো। আর v মানে একটু আগে বের করে রেখেছিলাম, আমি মুছে দিয়েছি এখানে, e স্কয়ার h। তাহলে v মানে e স্কয়ার h ডিভাইডেড বাই g, e স্কয়ার h ডিভাইডেড বাই g। বা এক কাজ করি, আমি তোমরা তো ভুলে গিয়েছো, আমি এক্ষুনি বের করেছিলাম, কি পেলাম? t ড্যাশ ইকুয়ালস টু v বাই g, v সমান পেয়েছিলাম e u বাই g। তাহলে এরপর আমরা লিখতে পারি e ইনটু u মানে ওই আগের মতো gt বাই g, অর্থাৎ আমরা পাবো et। তাহলে এটা আমরা পেলাম e ইনটু t।
আর একটা জিনিস দেখো, u ইকুয়াল টু 0 প্লাস gt। কোনটা? প্রথমটার জন্য g প্লাস 0 প্লাস, কারণ নিচ থেকে উপর থেকে নিচে দিয়ে নেমেছে প্লাস। u ইকুয়াল টু 0 প্লাস gt, তাহলে সেক্ষেত্রে হচ্ছে t সমান হচ্ছে g বাই t সমান বের করতে পারি, বা এখান থেকে একটা কাজ করেছে g সমান u বাই g বের করতে পারি। আরো একটা রেজাল্ট লাগবে, h ইকুয়াল টু হাফ gt স্কয়ার, এটাও আমরা কাজে লাগাতে পারি। আমাদের অনেক রেজাল্ট আছে, তাহলে ওখান থেকে এই রেজাল্টটা যদি লাগাই তাহলে t স্কয়ার সমান হচ্ছে 2h বাই g, বা t সমান √2h বাই g। আমরা যেটা লাগবে সেটা লাগবে। এখন আপাতত এই পর্যন্ত এলাম। তাহলে t প্লাস এই জায়গাগুলো কি পাচ্ছি et, তারপরটা পাবো e স্কয়ার t, তারপরটা পাবো e কিউব t, এইভাবে। তাহলে 2et প্লাস 2 স্কয়ার t প্লাস ডট ডট চলে যাবে। তো আমরা যদি কমন নিয়ে নেই, প্রথমটা t পড়ে থাকলো, তারপর যদি t কমন নিয়ে নেই বা 2et কমন নিয়ে নেই, তাহলে কি হবে 1 প্লাস e প্লাস e স্কয়ার প্লাস ডট ডট ডট, অসীম গুণিতক শ্রেণী ইনফাইনাইট জিপি সিরিজ আসবে। তাহলে t প্লাস 2et ইনটু 1 বাই 1 মাইনাস e, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 1 প্লাস e বাই 1 মাইনাস e ইনটু t। এই t এর মানটা এখান থেকে বসিয়ে দাও। t এর মানটা কত? t এর মানটা √2h বাই g, তাহলে √2h বাই g, 2h বাই g। এনিহাউ এই দুটো রেজাল্টকে মনে রাখবে যে আমাদের টাইমটা 1 প্লাস e বাই 1 মাইনাস e ইনটু √1 প্লাস e বাই 1 মাইনাস e ইনটু কি বলতে পারি, t এর মানটা বসালে পারে √2 বাই 2h বাই g। আর যদি আমরা টোটাল ডিসটেন্স ট্রাভেল বলে তাহলে হচ্ছে 1 প্লাস e স্কয়ার বাই 1 মাইনাস e স্কয়ার ইনটু h। এই দুটো রেজাল্ট তোমাদের মনে রাখতে হবে। এর মানটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। আমি একটা ছোট্ট প্রবলেম নিচ্ছি, আমি জানি কষ্ট মনে রাখতে, কিন্তু মনে রাখতে তোমাদের হবেই। এই দুটো রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট আর মনে রাখতেই হবে। তোমাদের এমসিকিউ গুলো মনে রাখতে হচ্ছে, নাহলে যদি এসিকিউ হয় তোমার তো একটা জায়গা মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে v ইকুয়াল টু ইউ। বাদবাকি শব্দ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, একটা প্রবলেম এরকম আছে যে, আচ্ছা তার আগে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা একটু বলে নিই, তারপর আমি অঙ্কটা আসি। এটা তোমরা ঘোষ চক্রবর্তীতে পেতে পারো। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা কত পাতায় আছে আমি ভুলে গিয়েছি। হ্যাঁ পেয়েছি, 71, 72, 73, তাহলে এই জায়গাটাতে কোথাও একটা আছে। যা কোথায় গেল, 85 পাতায় আছে, 85 পেজে, যদি তোমাদের দত্ত জানাটা থাকে। একটা পার্টিকেল, তার মানে দুটো পার্টিকেল রয়েছে u1 এবং u2, কারণ এখানে ইমপ্যাক্টের ব্যাপারটা আসছে। তো দুটো পার্টিকেল, তাদের ইনিশিয়াল ভেলোসিটি u1 u2, টার্মিনাল বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে v1 v2। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কিভাবে ডিফাইন করা হচ্ছে না, আমাদের v1 মাইনাস v2 ডিভাইডেড বাই এখানটা u1 মাইনাস u2, যেটাকে আমরা বলছি মাইনাস e, বা উল্টো দিকে ভাবতে পারি। তবে এইভাবে ডেফিনেশনটা এটা আমরা মনে রাখার জন্য বলতে পারি যে e সমান v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। মানে ইলাস্টিসিটির ক্ষেত্রে যে কনস্ট্যান্টটা বা এই যে কোএফিসিয়েন্ট বা এর ভ্যালুর জন্য কি হয় না, পার্টিকেলটা আবার নিজের পূর্বের অবস্থানে আসতে চায়, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো পুনরবস্থানে নিয়ে আসার যে ধ্রুবক যাকে বলছি আমরা, সেটাই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিসিটি, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, যেটা আমাদের মাইনাস ই সমান হচ্ছে v1 মাইনাস v2 বাই v1 মাইনাস u2, বা ই সমান ভাবতে পারি v2 মাইনাস v1 বাই u2 মাইনাস u1, এটা মনে রাখতে পারি। তো এটা দিয়ে আমাদের এই দুটো প্রবলেম তোমাদের মনে রাখতে হবে, মানে চাপ দেবো না, ওই দুটো রেজাল্ট মনে রাখলেই তোমাদের হয়ে যাবে।
তোমরা এটা তত্ত্ব জানাতেও পেয়ে যাবে, আমি যেটা বললাম একটু আগে, তোমরা তত্ত্ব জানাতে এটা পাবে 98 পেজে। 98 পেজে দুটো রেজাল্টই আছে, টাইম এবং সাথে সাথে আমাদের যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেই ডিস্টেন্সের উপরে এই দুটো প্রবলেম তোমরা পেয়ে যাবে তত্ত্ব জানাতে। তত্ত্ব জানাতে পাবে পেজ নম্বর 98। ওকে, এবার আমরা নেক্সট আসছি যে আরেকটু বলি, এই যে কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এর কথা বললাম, এই কোফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এর মানের উপর নির্ভর করে আমরা কতগুলো কন্ডিশনের কথা বলতে পারি। প্রথমত হচ্ছে যে লস অফ কাইনেটিক এনার্জি, একটু আগে আমাদের বলেছিলাম চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এখন বলছি লস অফ কাইনেটিক এনার্জি। লস অফ কাইনেটিক এনার্জি আমরা বের করতে পারি, সেটাও একটা ফর্মুলা আছে 86 পেজে। এটা আসলে একটা পার্টিকুলার প্রবলেম নেওয়া হয়েছিল যে কোন একটা স্ফেরিক্যাল বলকে আমরা উপর থেকে একটা হাইট, এই হাইট থেকে ফল করেছিলাম, ফল করার ফলে যে ক্রাইটেরিয়া গুলো বা যে কন্ডিশন গুলো আসছিল সেখানকার জন্য এই নোট গুলো আছে, সেখান থেকে বের করা হচ্ছে যে লস অফ কাইনেটিক এনার্জি সেটা হবে হাফ লস অফ কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে হাফ m ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার মাইনাস v স্কয়ার, এবং সেটাকে আমরা লিখতে পারি হাফ m ইনটু u স্কয়ার মাইনাস, একটু আগে আমরা পড়েছি v ইকুয়াল টু হচ্ছে u, তাহলে মাইনাস v স্কয়ার u স্কয়ার, অর্থাৎ হাফ m ইনটু তাহলে u স্কয়ারটা বাইরে বেরিয়ে এলো, u স্কয়ারটা বাইরে বেরিয়ে এলে 1 মাইনাস v স্কয়ার, এটা বারে একটু চেঞ্জ করা যায় যদি আমরা চাই, হাফ ইনটু m ইনটু তোমার এই u রেখে দিলে এটাকে 1 প্লাস ইনটু দরকার নেই পর্যন্ত রাখো, এটাকে চেঞ্জ করা যায় যে হাফ m u স্কয়ার ইনটু u রেখে দিয়ে u ইনটু 1 প্লাস e ইনটু 1 মাইনাস e, তাহলে আমাদের i একটা ফর্মুলা ইউজ করতে সেই আইটাকে এখানে ব্যবহার করা যায়। এবারে যে দুটোর কথা বলছিলাম যে e এর মান যদি 1 হয়ে যায় কি হবে, e এর মান যদি 0 হয়ে যায়, এই দুটো কেস, e এর মান যদি 1 হয়, e এর মান যদি 0 হয়, e এর মান 0 হলে পারে তোমাদের কোনো ব্যাপার না, e এর মান 0 হওয়া মানে আমাদের সেখানে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, কাইনেটিক এনার্জি টোটালি লস্ট হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে e এর মান 1 হলে কি হবে না, দেয়ার ইজ নো লস, আর e এর মান 0 হলে পারে টোটালি লস্ট। e এর মান যদি 1 হয়, দেয়ার ইজ নো লস অফ কাইনেটিক এনার্জি and the ball continue rebounding endlessly, মানে e এর মান যদি 1 হয়ে যায় তাহলে ওই রিবাউন্স হতে থাকে, বারবার বাউন্স থেকে রিবাউন্স endlessly, অর্থাৎ কখনো শেষ হবে না, সব সময় সে রিবাউন্ড হতে থাকে। আর যদি e এর ভ্যালু 0 হয়ে যায় সেখানে কাইনেটিক এনার্জি লস হবে এবং একটা সময় সে কিন্তু স্টপ হয়ে যাবে। তো এই হলো আমাদের এই অংশটা। এবারে আমরা ওয়ার্ক পার এনার্জির উপরে দু একটা প্রবলেম বলছি। এই জায়গাটা অনেক কিছু আছে, আমরা দ্রুততার সাথে চাইলেও আমি শেষ করতে পারছি না, একটার পর একটা জিনিস মনে আসছে আর তোমাদেরকে বলতে হচ্ছে, এখনো বহু জিনিস রয়েছে। আচ্ছা, এরপর বলি যে আমরা একটু আগে বলেছিলাম যে গান রিকয়েলের কথা, গান থেকে শর্ট করলে পারে সেক্ষেত্রে নিউটনস থার্ড ল লাগিয়ে আমরা রিকয়েলের কথা যেটা বলছিলাম সেই ধরনের একটা প্রবলেম আলোচনা করি, তারপর আবারও বাকি যে অংশ রয়েছে সেখানে আসবো। তো এই ধরনের প্রবলেম তোমরা পাবে আমাদের এই তত্ত্বজানা বইতেই পেয়ে যাবে, তত্ত্বজানা বইতে ওয়ার্ক পার এনার্জিতেই হয়তো পেয়ে যাবে। আমি আগে খুঁজে নিই তারপর বলছি তোমাদের কোন অঙ্কটা বা কত পাতা রয়েছে, বইটা আমার একদম ভুলে গিয়েছে তো সমস্যা। ইম্পালস এন্ড ইম্পালসিভ ফোর্সে পাবে তোমরা 75 পেজে, 75 পেজে একটা প্রবলেম আছে, ওই একটি প্রবলেম আমাদের দরকার। আর সেকেন্ড রেজাল্ট যেটা আছে সেটা যদি রেজাল্টটা মনে রাখতে পারো তাহলে হবে। কি বলা হচ্ছে, এ সেল অফ মাস n, a cell of mass n, ছোট n,
ইজেক্টেড মানে ছেড়ে দেওয়া। ইজেক্টেড ফ্রম এ গান অফ মাস এম, অর্থাৎ সেল বা গুলি তার মাসটা স্মল এম, গান তার মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। বাই অ্যান এক্সপ্লোশন which generates kinetic energy E. Kinetic energy E. Then the initial velocity of the cell will be, a cell of mass M ejected from a gun of mass capital M by an explosion which generates kinetic energy E. Then the initial velocity of the cell is, অর্থাৎ গুলিটাকে শুরুতে কোন বেগে, মানে গুলিটার শুরুতে বেগটা কত ছিল? অপশন এ 2me by capital M plus small m into small m. Option B 2 capital ME by capital M plus small m into capital M. Option C 2ME by capital M plus small m into small m. Option D 2ME by capital M plus small m into capital M. এরকম ভাবে আমরা চেঞ্জ করি, চারটে অপশন দিই। তো অনেকে মুখস্থ রাখতে পারে, মুখস্থ রাখলে বলে দিতে পারবে যে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে এখানেও কিন্তু আমরা কি করতে পারি, এখানে আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের যে আমরা কনজারভেশন মানে কি বলি গো, বাংলা ভুলে গেছি, কনজারভেশন অফ এনার্জি বা কনজারভেশন অফ মোমেন্টাম এখানে আমরা কাজে লাগাবো। নিত্যতা সূত্র না কি সব ছিল একটা বাংলা ভুলে গেছি, সংরক্ষণ সূত্র ভরবেগের। তো কি ধরবো আমরা, ইনিশিয়াল ভেলোসিটি অফ দা সেল ধরে নেব ইউ, যে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ দা সেল এন্ড ভি বি দা কি হবে, that u and v be the velocities of the shot, আচ্ছা u and v be the velocities of the shot and recoil of the gun respectively. তাহলে u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটিটা, শর্ট করার যে ভেলোসিটিটা, আর v হচ্ছে রিকয়েল করার অর্থাৎ ফিরে আসার যে ভেলোসিটিটা। তাহলে আমাদের ডিউ টু কনজারভেশন অফ মাস, ডিউ টু কনজারভেশন অফ মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম, mu equal to capital M v, অর্থাৎ এখান থেকে আমরা v এর ভ্যালুটা বের করে নিচ্ছি, তো v সমান স্মল m u বাই ক্যাপিটাল M। তার কারণ আমরা রেজাল্টটা পেতে চাই আসলে স্মল ইউ মানটা। তো কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি এখানে ই ব্যবহার করা হয়েছে। তো কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন ই সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার, মানে ইউ স্কয়ার প্লাস হাফ এম, আর কিছু নেই প্রবলেমটার মধ্যে, আর কিচ্ছুটি নেই। তো হাফ এম ইউ স্কয়ার প্লাস হাফ এম ভি স্কয়ার, ভি এর ভ্যালু বসিয়ে দাও, এম স্কয়ার ইউ স্কয়ার বাই ক্যাপিটাল এম। আর ক্যালকুলেশন করব না, এখান থেকে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমাকে ইউ স্কয়ার ক্যালকুলেশন করতে হবে এবং ইউ ইকুয়াল টু স্কয়ার রুট অফ চলে আসবে, তাহলে অ্যানসার কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে গান রিকয়েলের ব্যাপারটা এলো। এবার আমরা রেক্টিলিনিয়ার মোশনে আসছি, এখনো আমরা মোশন ইন স্ট্রেট লাইনে যেতে পারছি। রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের যখন কোনো পার্টিকেল মুভ করবে, দুটি জিনিস মনে রাখবে, যখন কোনো পার্টিকেল মুভ করবে তার যে কোনো পজিশনটা যদি পি বা কোনো একটা জায়গা থেকে ডিসপ্লেসমেন্টটা বা ডিসটেন্সটা যদি এক্স হয়, তাহলে আমাদের
এই dx বাই dt এটা দেবে ভেলোসিটি, d2v বাই dt dv বাই dt বা d2s বাই dt2 এটা দেবে আমাদের অ্যাসিলারেশন। আবার এই dv বাই dt কে আমরা এরকম লিখতে পারি dv বাই dx ইনটু dx বাই dt, অর্থাৎ এই dx বাই dt হচ্ছে v dv dx। তো অ্যাসিলারেশন ইন টার্মস অফ v and x। তো আমাদের যখন যেমন প্রবলেম থাকবে আমরা তখন যেমন নিয়ে নেব। আর নেগেটিভ অ্যাসিলারেশনকে আমরা বলে থাকি রিটার্ডেশন। তো কোন ক্ষেত্রে ভেলোসিটি এক্সপ্রেশন দেওয়া থাকলে সেখান থেকে আমাদের অ্যাসিলারেশন বের করতে হতে পারে, বা কোন ক্ষেত্রে বলা হলো যে কোন টাইমে আমাদের অ্যাসিলারেশনটা ম্যাক্সিমাম, কোন টাইমে আমাদের ভেলোসিটিটা ভ্যানিশ করবে, সেই ধরনের প্রবলেমগুলো আমরা এখানে আলোচনা করব, বা সেই ধরনের প্রবলেমগুলো আমাদেরকে এখানে করতে হবে। যাদের এই যতজনের বই আছে তারা সব প্রবলেমগুলো এখানে পেয়ে যাবে পরপর করে। আমি যে পেজ নাম্বার বলে দেবো সেখানে পেয়ে যাবে, এবং খুব সুন্দর সুন্দর প্রবলেমগুলো একসাথে এক জায়গাতেই রয়েছে। আর না পেলেও অসুবিধা নেই, আমি তো অবশ্যই দেবো তোমাদের ছবি বা আমাদের পিডিএফ আকারে করে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলে যাচ্ছি দুটি একটি প্রবলেম আলোচনা করে আমরা শেষ করবো, বেশি দূর আজকে এগোবে না। ডায়নামিক্স এমনিতেই একটু সময় সাপেক্ষর ব্যাপার, সময় লাগে বোঝাতে, কিছু করার নেই। এরকম একটা প্রবলেম আছে যে the displacement x at any time t along x axis is given by t equal to alpha x square plus beta x, then the retardation of the particle is, মানে এটা হচ্ছে x displacement, alpha beta হচ্ছে constant, t হচ্ছে any time, তাহলে any time the displacement can be represented by the expression আমরা চাই রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল। এবং এই রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল আমাদের চারখানা অপশন দিতে পারি, 2a 2 আলফা v কিউব 2 আলফা v স্কয়ার 2 আলফা v এবং নান। এইভাবে রিটার্ডেশনটা 2 আলফা v কিউব 2 আলফা v স্কয়ার 2 আলফা v এবং নান, এইভাবে আমরা দিতে পারি। তোমরা পাবে এগুলো পেজ নাম্বার 17 18 19 20 এইগুলোতে। একটা কি দুটো প্রবলেম আমি আলোচনা করব। তাহলে t ইকুয়াল টু এটা দেওয়া আছে, তো আমি এখানে dt বাই dx বের করে নিতে পারি। আমার রিটার্ডেশন মানেও আমাদের কিন্তু অ্যাসিলারেশনটাই করতে হবে, এবং সেই নেগেটিভ অ্যাসিলারেশনটাই আমাদের হবে রিটার্ডেশন। তো কি করতে পারি, dt বাই dx এটা পেলাম, dx by dt সমান 1 by 2 alpha x plus beta। এবার রিটার্ডেশন মানে অ্যাসিলারেশন, নেগেটিভ অ্যাসিলারেশন। তো আমি এখান থেকে কি করব, d2x by dt2 বের করব। তো d2x by dt2 বের করা, বা আরেকটা কাজ করতে পারি v dv dx। তো এটি তো v dv dx ও করা যায়। তো এটা হচ্ছে v, তাহলে v পেয়ে গিয়েছি আমরা। তো v ইকুয়াল টু দিস, তাহলে dv বাই dx যদি ক্যালকুলেশন করে নিই কত হবে, -1 বাই 2 আলফা x প্লাস বিটা দা হোল স্কয়ার ইনটু 2 আলফা। তাহলে এটা পেলাম dv বাই dx, অর্থাৎ -2 আলফা বাই 2 আলফা x প্লাস বিটা হোল স্কয়ার। তো দরকার আমাদের অ্যাসিলারেশন বা রিটার্ডেশন, তো v dv dx এটাই হচ্ছে আমাদের অ্যাসিলারেশন। যদি নেগেটিভ আসে অ্যানসারটা তাহলে রিটার্ডেশন হয়ে যাবে। তাহলে v dv dx মানে এটা বসে যাবে -2 আলফা বাই 2 আলফা x প্লাস বিটা তার হোল স্কয়ার। তো বসে দিলে কি পাচ্ছি, v মানে এটা, তাহলে এই যে অংশটা রয়েছে, এই যে নিচের অংশটা, এটা হচ্ছে v স্কয়ার। তাহলে -2 আলফা v ইনটু v স্কয়ার, অর্থাৎ -2 আলফা v কিউব। তো মাইনাস যেহেতু এসেছে রিটার্ডেশন, তাহলে রিটার্ডেশনটা হচ্ছে আমাদের 2 আলফা v কিউব। আর যদি আমি অ্যাসিলারেশন দিয়ে দিতাম অ্যানসারটা তাহলে নেগেটিভ দিয়ে দিত। বোঝা গেছে এটা?
যা উত্তর নেই যে লাস্ট আলোচনা আজকে লাস্ট প্রবলেম তাহলে এরকম দেওয়া আছে এটা নয় x equal to half bt then acceleration is option A varies as x, option B varies as x square, option C varies as 1 by x, option D none এরকম একটা দিলাম তো কি করব x সমান দেওয়া আছে dx by dt বের করে নাও dx by dt মানে যেটা v সমান কি হবে হাফ ইনটু আবার কার সাপেক্ষে করছি t এর সাপেক্ষে তাহলে v প্লাস t ইনটু dv by dt তাহলে v সমান হাফ v প্লাস হাফ t dv by dt v সমান হাফ v ছিল এর পাশে নিয়ে আসো হাফ v সমান হাফ t dv by dt হাফ হাফ কেটে গেল তাহলে v সমান t ইনটু dv by dt অর্থাৎ আমরা লিখতে পারি dv by v সমান dt by t জাস্ট আমরা সাজিয়ে নিয়েছি ইন্টিগ্রেশন করলে কি হবে log v ইকুয়াল টু log c log t প্লাস log c বা log ct তাহলে v ইকুয়াল টু ct তো v যদি ct পেয়ে যায় তাহলে dv by dt সমান হচ্ছে c dv by dt মানেই তো আমাদের অ্যাসিলারেশন তো অ্যাসিলারেশন ইজ ওইখানে নাম দিয়েছে এটা কনস্ট্যান্ট দিয়েছে নামও দিতে পারি তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যানসার তো এইভাবে আমরা আজকে মাত্র একটুখানি অংশ আলোচনা করতে পারলাম ডাইনামিক্সে এর পরের দিন আমরা মোশন ইন স্ট্রেট লাইন বা তারপরে আমাদের সিম্পল হারমোনিক মোশন এই সমস্ত অংশে যাব আমাদের সময় লাগবে দুটো তিনটে দিন তো সময় লাগবেই ডাইনামিক্সটা আমাদের এখন যেহেতু সপ্তাহে দুটো করে ডেট করছি তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অসুবিধা নেই আর নেক্সট আগামী বৃহস্পতিবার জিওমেট্রির উপরে এক্সাম নেব যেমন নিয়ে থাকি 2-4টা 5টা কোশ্চেন দিয়ে তেমন এই পর্যন্ত আমরা আলোচনা করলাম ডাইনামিক্সে কালকের মধ্যে সমস্ত পিডিএফ পেয়ে যাবে 3D এবং ডাইনামিক্সে যতটা করাচ্ছি ততটাই ওকে আরো কিছু কোশ্চেন থাকলে করো আমরা এই পর্যন্ত এখানে শেষ করলাম